ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমান স্ত্রী সহ রাজধানীর বসুন্ধরা থেকে গ্রেফতার নিশ্চিত করেছে ডিবি। মধ্যরাতে সচিবালয়ের সামনে পানি ছিটিয়ে সরিয়ে দেওয়া হলো অব্যাহতি পাওয়া এসআইদের নিরাপত্তার স্বার্থে ব্যবস্থা দাবি পুলিশের। ব্রিটেনে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে রেহাই পাচ্ছে না টিউলিপ, তার দুর্নীতি অনুসন্ধানে হতে পারে অধিকতর তদন্ত। প্রধান উপদেষ্টার কাছে 4 সংস্কার কমিশনের প্রতিবেদন জমা, আজ বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকে চূড়ান্ত হবে জুলাই ঘোষণাপত্র। অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আপিল রায়, আজ 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সহ 5 আসামি খালাস। চাঁদপুরের মতলবে বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ, হাসপাতালে গড়ে ভর্তি 3 শতাধিক রোগী, শিশুর বাড়তি পরিচর্যার পরামর্শ। এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল গ্রেফতার নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। দর্শক দেখছিলেন শিরোনামগুলো, সংবাদ সকালে, সঙ্গে আছে মারজানা শক্তি। জানাবো বিস্তারিত। বহুল আলোচিত ছাগলকাণ্ডে জড়িত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিসকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর ভাটারা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ গোয়েন্দা শাখার একটি দল। বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। গত 5 জানুয়ারি দুর্নীতি প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মতিউর রহমান, তার প্রথম স্ত্রী লায়লা কানিস ও ছেলে মেয়ের বিরুদ্ধে পৃথক 3টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। 124 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। মামলায় বলা হয়, আসামি লায়লা কানিস 13 কোটি 1,58,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছে। পাশাপাশি লায়লা কানিজের বিরুদ্ধে 1 কোটি 53 লাখ টাকার অবৈধ সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে। মধ্যরাতে পানি ছিটিয়ে সরিয়ে দেওয়া হয়েছে সচিবালয়ের সামনে অবস্থানরত অব্যাহতি পাওয়া পুলিশের 40তম ব্যাচের শিক্ষানবিশ এসআইদের। এর আগে রাত 11টা থেকে কয়েক দফা সচিবালয়ের 11 নং গেটের সামনে থেকে তাদের সরে যেতে বলা হয়। এক পর্যায়ে মধ্যরাত 1টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি দল জলকামান ব্যবহার করে নিরাপত্তার স্বার্থে তাদের সরিয়ে দেয়। তবে অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআইদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ অনশন কর্মসূচি বাধাগ্রস্ত করতেই জলকামান ব্যবহার করেছে পুলিশ। এ সময় রমনা থানা জোনের ডিসি মাসুদ আলম সংবাদ মাধ্যমকে বলেন, সচিবালয়ের এলাকায় 144 ধারা জারি করা সত্ত্বেও কোনো রকম বল প্রয়োগ ছাড়াই তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এর আগে সারদা পুলিশ একাডেমিতে শৃঙ্খলা ভঙ্গের দায়ে 310 এসআইকে অব্যাহতি দেওয়া প্রতিবাদে কয়েকদিন ধরে সচিবালয়ের সামনে বিক্ষোভ করেছিলেন তারা। আমরা তো অধিকার দাবি আদায়ের জন্য আসছি, আমরা তো কোনো বিশৃঙ্খলাও করি নাই। সেক্ষেত্রে তারা এসে আমাদের উপর ঠান্ডা পানি ছোড়া শুরু করে। এই শীতের কনকনে রাতে একটা মানুষ কতটা অমানবিক হইলে এই কাজটা করতে পারে। আমরা অনশনরত অবস্থায় আছি, আমরা আজকে 2 দিন থেকে অনশন, আমাদের কাছে কেউ আসেনি সরকার পক্ষ থেকে। আর আজকে আমরা পুলিশের জলকামানের শিকার হইলাম। এটা আপনারা জানেন যে একেবারে সচিবালয়ের সামনের যে রাস্তাটা, এটা পুরোটাই একটা প্রোটেক্টিভ এরিয়া। এখানে 144 জারি করা আছে। সবসময় তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে বাবা, তোমরা তোমাদের বাসায় যাও, প্রয়োজন হলে কালকে সকালে আসো, তোমরা রাতে থাকো না এখানে। আর রাতে যদি থাকতেই হয় সেক্ষেত্রে প্রেস ক্লাব আছে, এখানে শহীদ মিনার আছে, জাতীয় জাদুঘরের সামনে প্রজন্ম চত্বর বলে ওইখানে আছে, ওইখানে আমরা প্রোটেকশন দিব তোমাদের। কিন্তু এই সেন্সিটিভ একটা জায়গা, এখানে কোনো কিছু ঘটলে তোমরা জবাব দিতে পারবে না, আমরাও পারবো না। অন্যান্য প্রসঙ্গ, ঐক্যমতের ভিত্তিতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র চূড়ান্ত করতে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডেকেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানান উপদেষ্টা মাহফুজ আলম। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সরকার গঠিত 4টি সংস্কার কমিশন বুধবার প্রতিবেদন জমা দেবে। আরও জানাচ্ছেন সাদ আহমেদ। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন উপদেষ্টা মাহফুজ আলম এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
উপদেষ্টা মাহফুজ আলম জানান, ঐক্যমতের ভিত্তিতে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে চায় সরকার। এ লক্ষ্যে রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক হবে। সেদিন স্পষ্ট হবে কবে এবং কিভাবে ঘোষণাপত্রটি প্রকাশ করা হবে। সবাই প্রোক্লেমেশনের বিষয়ে একমত আছেন যে ঘোষণাপত্রটি দিতে হবে। আগামী পরশু বৃহস্পতিবার এই বৈঠকের ভিতর দিয়ে একটা ঐকমত্যের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে এবং সেদিনেই আমরা কবে ঘোষণাপত্রটি জারি করব এবং সরকার কিভাবে ঘোষণাপত্রটি জারি করার ক্ষেত্রে ভূমিকা রাখবে তা স্পষ্ট হবে। প্রেস সচিব জানান, সংস্কারের জন্য গঠিত 4টি কমিশন বুধবার প্রতিবেদন জমা দেবে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে কমিশন সদস্যরা এই প্রতিবেদন জমা দেবেন। সংস্কার কমিশনের 4টা সংস্কার কমিশন আসবেন, এসে চিফ অ্যাডভাইজারের যে কার্যালয় তেজগাঁওয়ে ওনারা চিফ অ্যাডভাইজার এবং অন্যান্য অ্যাডভাইজাররা থাকবেন। আমাদের মাহফুজ আলম উনিও থাকবেন, ওনাদের কাছে এইটা হ্যান্ডওভার করবেন। প্রতিবেদন হস্তান্তরের পর দুপুর 3টায় সংবাদ সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানাবে সরকার। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। জি অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আপিলের রায় আজ মঙ্গলবার 10 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষে এদিন ধার্য করেন আদালত। মঙ্গলবার চতুর্থ দিনের শুনানিতে খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, এই মামলার বিচারে সংবিধান ও আইন অনুসরণ করা হয়নি। ব্যক্তিগত প্রতিহিংসা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে খালেদা জিয়া সহ অন্যদের সাজা দেওয়া হয়। 2018 সালের 8 ফেব্রুয়ারি জি অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। 5 আগস্ট দেশের পট পরিবর্তনের পর খালেদা জিয়ার করা লিভ টু আপিলের প্রেক্ষিতে গেল 11 নভেম্বর সাজা স্থগিত করেন আপিল বিভাগ। এই মামলার মধ্যে শেষ পর্যন্ত যে কনক্লুশন যেটা এসেছে, এই মামলার মধ্যে তাকে সাজা দেওয়ার জন্য কোনো ইনগ্রেডিয়েন্ট ছিল না। মামলা দায়ের করা হয়েছিল আউট অফ পলিটিক্যাল গ্রাজ, ব্যক্তিগত জিঘাংসা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলা দায়ের করা হয়েছিল। এই মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সহ অপরাপর সকল আসামি আগামীকাল ন্যায় বিচার পাবেন ইনশাল্লাহ। চট্টগ্রামে বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র আটকের আরেক মামলাতে সাজা থেকে খালাস পেলেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তার কারামুক্তিতে আর বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। বর্তমানে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে আছেন বাবর। সাবিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। 2004 সালের 1 এপ্রিল মধ্যরাত চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার জেটিতে খালাসের সময় বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী, যা 10 ট্রাক অস্ত্র মামলা নামে পরিচিত। বলা হয়, অস্ত্রগুলো ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠনের আনা হয়েছিল। এ নিয়ে তৎকালীন বিএনপি সরকারের সঙ্গে তিক্ততা বাড়ে ভারতের। আলোচিত এই ঘটনার তদন্ত শুরু করে বিএনপি। ক্ষমতার পালাবদলে পরবর্তী 1-11 সরকারের সময় এই মামলার অভিযোগপত্র দেয়া হয়। শুরু হয় বিচার। 28 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পর ক্ষমতায় এসে নতুন করে তদন্ত শুরু করে আওয়ামী সরকার। অভিযুক্ত করা হয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী সহ বেশ কয়েকজনকে। চোরাচালান মামলায় বাবর, নিজামী, উলফা নেতা পরেশ বড়ুয়া সহ 14 জনকে মৃত্যুদণ্ড দেয় আদালত। আর অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় একই আসামিদের। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে আসামিরা। মঙ্গলবার অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড থেকে খালাস পান বাবর। বিচারপতি মোস্তফা জামান ও নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এই মামলায় 14 জনের সাজা হয়েছিল। এই 14 জনের সাজার মধ্যে 5 জনকে আজকে বেকসুর খালাস দিয়েছেন, 5 জনের সাজা কমিয়ে দিয়েছেন, আর 4 জন মৃত্যুজনিত কারণে তাদের আপিল অ্যাবেট হয়ে গেছে, অর্থাৎ মৃত্যুজনিত কারণে নিষ্পত্তি হয়ে গেছে। বাবরের আইনজীবী জানান, তার বিরুদ্ধে আনা 2টি অভিযোগই ভিত্তিহীন বলে মনে করেছেন আদালত। ওনার বিরুদ্ধে 2টা অভিযোগ এনেছিলেন রাষ্ট্রপক্ষ। একটা অভিযোগে বলেছেন যে ওনার কথায় 5 জন ব্যক্তিকে অ্যারেস্ট করার পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়, উনি ইনফ্লুয়েন্স করে ছেড়েছেন, একটা অভিযোগ। দ্বিতীয় অভিযোগ ওনার বিরুদ্ধে আনা হয়েছিল যে তিনি এই মামলার তদন্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছিলেন। একটা ডিপার্টমেন্টাল তদন্ত হয়েছিল, তৎকালীন সচিবের নেতৃত্বে একটা ডিপার্টমেন্টাল তদন্ত হয়, ওই তদন্তকে তিনি বাধাগ্রস্ত করেছেন। এই দুটোর ব্যাপারে আদালতের ফাইন্ডিং হলো যে 5 জনকে ওনার ইনফ্লুয়েন্সে ছেড়ে দেওয়া হয় বলেছিল,
আমরা থেকে দেখিয়েছি এই 5 জনই আসলে জেলে ছিল, কাউকেই আসলে ছাড়া হয় নাই। ৭৮ দিন রিমান্ডে থাকেন বাবর। এ সময় জোর করেও বেগম জিয়া ও তারেক রহমানকে জড়িয়ে মিথ্যা বক্তব্য কিংবা রাজসাক্ষী করাতে পারেননি রাষ্ট্রপক্ষ। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। পৌষের শেষ বেলায়ও কমেনি শীতের তীব্রতা। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন, বিপাকে শ্রমজীবীরা। উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। বুধবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। বইছে মৃদু শৈত্যপ্রবাহ, বৃষ্টির মতো পড়ছে গুড়ি গুড়ি শিশির। সকাল থেকে কুয়াশাচ্ছন্ন পথঘাট। এদিকে কুড়িগ্রামে কুয়াশা কম থাকলেও বেড়েছে শীতের তীব্রতা। এই শীতে দুর্ভোগে রয়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা। সময় মতো কাজে যেতে পারছেন না তারা, বিপাকে যানবাহন চালকরাও। একই চিত্র চুয়াডাঙ্গায়। গরম কাপড়ের অভাবে কষ্টে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। গাড়ি চালাই সকালবেলা প্রচন্ড ঠান্ডা, হ্যাঁ, তার বাদে সন্ধ্যা হলে আবার পূর্ণাঙ্গ ওই ঠান্ডায় আবার শুরু হয়। যেটা ঠান্ডা আমার গরিব মানুষ, আমার জন্য খুব প্রচন্ড কষ্টকর। এই সন্ধ্যের থেকে সকাল পর্যন্ত ঠান্ডা পড়ে, সেইরকম ঠান্ডা। পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, বৃষ্টির মতো পড়ছে গুড়ি গুড়ি শিশির। বেড়েছে শীতের প্রকোপ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। বাবু, জনজীবনে শীতের কেমন প্রভাব পড়েছে আমাদের জানাবেন। শুভ সকাল মার্জনা। আসলে আপনি জানেন যে মাঘের শীতে বাঘ কাঁপে, এরকম একটি প্রবাদ রয়েছে। আর পঞ্চগড়ে আজকে সকাল ৬টা এবং ৯টায় যদি আমি আবহাওয়া রেকর্ড সূত্রে যা বলি যে আসলে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়াবিদ। তবে পঞ্চগড়ে আজকে সকাল থেকে কিন্তু ভিন্ন রকম একটি আবহাওয়া দেখতে পাচ্ছি। আপনাকে যদি আমি বলি যে সকাল থেকে আসলে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে কিন্তু পঞ্চগড় এখন কিন্তু ৯টা পেরিয়ে যাচ্ছে। এরই মধ্যে দেখেন যে ঘন কুয়াশার চাদরে ঢাকা রয়েছে পুরো পঞ্চগড় জেলা। অর্থাৎ যতই বেলা বাড়ছে ততই দেখছি যে আসলে কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ছে। কনকনে ঠান্ডা, হিমেল বাতাস এটি কিন্তু অব্যাহত রয়েছে। এর পাশাপাশি আজকে কিন্তু মাঘের যেহেতু প্রথম দিন, সেই কারণে আমরা দেখছি যে আজকে কুয়াশার সাথে কিন্তু শিশির ঝরছে, যেই কারণে কিন্তু জনজীবনে অনেকটা কিন্তু কষ্ট কিন্তু বেড়ে গেছে। আমরা সকালে কথা বলেছি অটো চালক, ভ্যান চালকের সাথে। তারা বলছে যে আসলে কুয়াশার কারণে 5 হাত সামনে দেখা মিলছে না এবং যাত্রীরা তাদের কিন্তু আসলে গাড়িতে উঠছে না এরকম কথা বলছে। আমরা কথা বলতে চাই একজন পঞ্চগড়ের নাগরিকের সাথে। আপনার কাছে জানতে চাই যে আজকের শীতটা আপনার কাছে কেমন? আসলে অন্যান্য দিনের তুলনায় আজকে শীতটা খুব ভালো, আর বিশেষ করে শীতটা ভালোই পড়তেছে আজকে। আমরা শুনছিলাম যে আসলে একজন বলছিলেন যে আসলে শীতটা আজকে তীব্র হয়েছে। এর পাশাপাশি আমি যদি বলি যে পঞ্চগড়ের অধিকাংশ মানুষ কিন্তু কৃষিকাজের উপর নির্ভরশীল, আর এর পাশাপাশি কিন্তু শ্রম বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করে। এই কারণে কিন্তু আসলে প্রতিদিন আমরা যে চা শ্রমিক, বালু শ্রমিক, পাথর শ্রমিক এগুলোতে কিন্তু আসলে কাজের সন্ধানে কিন্তু ভোর থেকে কিন্তু আসলে তারা ছুটে যায়। কিন্তু আমরা আজকে দেখেছি যে ৯টা পেরিয়ে গেছে, এখন পর্যন্ত কিন্তু অনেকেই কিন্তু কাজে যোগদান করতে পারেনি, যেই কারণে কিন্তু আসলে তাদের যে দৈনন্দিন আয় সেটি কিন্তু অনেকাংশে কমে গেছে বলে আমরা জানতে পেরেছি। আমরা হাসপাতালগুলোতে খবর নিয়েছি যে হাসপাতালগুলো আসলে বলছে যে আসলে শীতজনিত যে রোগ, জ্বর, সর্দি, নিউমোনিয়া এগুলোর সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি আমরা দেখেছি সকাল থেকে যেগুলো যানবাহন চলাচল করছে, এই যানবাহনগুলো কিন্তু আসলে হেডলাইট জ্বালিয়ে কিন্তু শীত চলাচল করছে। অনেকেই আসলে শীত নিবারণের জন্য খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। তবে কিন্তু আসলে শহরের অবস্থা কিছুটা সহনীয় পর্যায়ে থাকলেও কিন্তু গ্রামের অবস্থা কিন্তু অত্যন্ত খারাপ, কারণ সেখানে হচ্ছে কনকনে বাতাস, হিমেল হাওয়া, ঘন কুয়াশার চাদরে থাকার কারণে কিন্তু আসলে জনজীবনে অনেকটা কষ্ট দিয়েছে। অনেকেই কিন্তু আসলে সকালে যে কাজে লেগে পড়ে সেই কাজে কিন্তু আসলে করতে পারছে না বলে এরকম জানিয়েছে। আমরা কথা বলেছি জেলা প্রশাসকের সাথে। জেলা প্রশাসক আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে পঞ্চগড়ে প্রায় 60,000 শীত বস্তা কিন্তু বিতরণ করা হয়েছে। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে কিন্তু আসলে 1 লক্ষ
লক্ষ শীতবস্ত্র চাওয়া হয়েছে, যার মধ্যে 60,000 শীতবস্ত্র কিন্তু প্রেরণ করেছে। বাকি যেহেতু মাঘের শীত, কনকনে শীত, এই কনকনে শীত জন্য কিন্তু আসলে যে 40,000 শীতবস্ত্র রয়েছে, এই শীতবস্ত্র অতি শীঘ্রই আসবে বলে এমনটি নিশ্চিত করেছে। আমরা কৃষি অধিদপ্তরের সাথে কথা বলেছি। কৃষি অধিদপ্তরের যে উপপরিচালক আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে অতিরিক্ত কুয়াশা হলে আলুর তেমন ক্ষতি না হলেও কিন্তু বীজতলার অনেক ক্ষতি হবে এবং জনজীবনে অনেকটা কষ্ট হবে। এখন পর্যন্ত কিন্তু আসলে কৃষির যে রয়েছে শাকসবজি থেকে শুরু করে আলু থেকে শুরু করে বীজতলা, এগুলো কিন্তু আসলে কোনো রকম ক্ষতি হয়নি। আমরা দেখেছি যে স্কুল কলেজে যে শিশুগুলো রয়েছে তাদের আসলে কষ্ট হচ্ছে, কারণ সকাল থেকে কিন্ডারগার্টেন এবং প্রাথমিক বিদ্যালয় স্কুলগুলো কিন্তু আমরা দেখেছি যে আমরা তারা স্কুলে যাচ্ছে। এর পাশাপাশি যে দুর্ঘটনার কথা বলতেই কিন্তু একটি দুর্ঘটনায় পতিত হয়েছে। আসলে শীতের কারণে, কুয়াশার কারণে, ঠান্ডার কারণে কিন্তু আসলে আমরা দেখেছি যে দুর্ঘটনার যে সংখ্যা সেটি কিন্তু অনেক বৃদ্ধি পাচ্ছে। এদিকে আমরা দেখেছি যে শীতজনিত রোগে কিন্তু এক শিশুর মৃত্যুর নিশ্চিত করেছে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল। অর্থাৎ পঞ্চগড়ের জনজীবনের যে কষ্ট সেটি কিন্তু এই মাঘের প্রথম দিন থেকে শুরু হয়েছে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। মার্জানা। বাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক, পঞ্চগড় থেকে শীতের তীব্রতা নিয়ে জানাচ্ছেন আমাদের সহকর্মী রাশিদুজ্জামান বাবু। চাঁদপুরের মতলব ডায়রিয়া হাসপাতালে হু করে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। প্রতিদিন গড়ে ভর্তি হচ্ছেন 3 শতাধিক রোগী, যাদের বেশিরভাগই শিশু। চিকিৎসকরা বলছেন রোটা ভাইরাসের কারণে ডায়রিয়া আক্রান্ত হচ্ছে শিশুরা। তবে এতে আতঙ্কিত না হয়ে সঠিক চিকিৎসা ও শিশুদের বাড়তি যত্ন ও পরিচর্যার পরামর্শ তাদের। শরীফ আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। আইসিডিডিআরবি হাসপাতাল চাঁদপুরের মানুষের কাছে পরিচিত মতলব হাসপাতাল নামে। ডায়রিয়া ও কলেরা রোগের চিকিৎসার জন্য চাঁদপুর সহ আরও কয়েকটি জেলার মানুষের ভরসার জায়গা এটি। শীত মৌসুমে হঠাৎ করেই এ হাসপাতালে বেড়েছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। গেল 2 সপ্তাহে এখানে চিকিৎসা নিয়েছে প্রায় 5,000 জন, যার মধ্যে 85% শিশু। বেশ কিছুদিন ধরেই হাসপাতালের এমন চিত্র। বাচ্চাদেরকে কোলে নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকছেন মায়েরা। ভর্তির হিসাবে প্রতি ঘন্টায় এ হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে 13 শিশুকে। শিশুদের ডায়রিয়া, বমি সহ নানা লক্ষণ নিয়ে হাসপাতালে ছুটে আসছেন অভিভাবকরা। আজকে 5 দিন যাবত অসুস্থ, আমি ডাক্তার নিয়ে আসছি, এখন আগে থেকে একটু আলহামদুলিল্লাহ ভালো। আমাদের বাড়ি বাকিলা, আমার বাচ্চারা আজকে 2 দিন বমি পাতলা পায়খানা, এদিকে চিকিৎসা ভালো তো এজন্য ভর্তি করানোর জন্য আসছি। 3 দিন ধরে পাতলা পায়খানা হইতাছে। আলহামদুলিল্লাহ, আমরা সাচার থেকে আসছিলাম, ঠিক আছে, এখন আল্লাহ দিলে ভালোই, তারা ওনা রিলিজ দিয়ে দিছে। মৌসুমের এই সময় শিশুদের রোটা ভাইরাস জনিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি জানিয়ে বাড়তি পরিচর্যার পরামর্শ হাসপাতাল কর্তৃপক্ষের। শীতের এই সময়ে শিশুদের ডায়রিয়ার প্রকোপ বাড়ে, যা সাধারণত রোটা ভাইরাস জনিত কারণে হয়ে থাকে। এই ডায়রিয়ায় শিশুর পাতলা পায়খানার পাশাপাশি জ্বর ও বমি থাকতে পারে। শিশুকে খাবার স্যালাইনের পাশাপাশি বুকের দুধ এবং 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের প্রতিদিন একটা করে 10 দিন বেবি জিঙ্ক খাওয়াতে হবে। খাবার স্যালাইন তৈরির ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। এই ডায়রিয়া ভালো হতে সাধারণত 3 থেকে 7 দিন সময় লাগতে পারে, তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। অভিভাবকের সচেতনতাই শিশুদের মধ্যে রোটা ভাইরাসের প্রাদুর্ভাব কমিয়ে আনতে পারে বলছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপে আগুনে পুড়ে ছাই হয়েছে 3টি রিসোর্ট। বুধবার রাত 2টায় সাইরি ইকো রিসোর্ট রিসেপশনের মাল্টিপ্লাগে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। মিনিটের মধ্যে এই আগুন ছড়িয়ে পড়ে গেছে আরও 2টি রিসোর্টে। রিসোর্টগুলো শুকনো কাঠ আর বাঁশ দিয়ে তৈরি হওয়ায় বাড়তে থাকে দাবানল। যৌথ বাহিনী ও স্বেচ্ছাসেবীদের প্রাণপণ চেষ্টায় রাত 4:30টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। প্রায় 2টা বাজে আগুন ধরছে, আর এখন 4টা বাজে। ওদের 2 ঘন্টা আগুন জ্বলতেছে। অলরেডি 2টা রিসোর্ট অলরেডি শেষ। আশেপাশে আরও অনেক রিসোর্ট আছে, সবগুলো ইকো, লাগলে অলরেডি শেষ হয়ে যাবে।
আর এখানে দ্বীপে কোনো স্পেশাল কোনো ফায়ার ফিট নাই, ফায়ার সার্ভিসের কোনো লোকজন নাই। তবে কোস্টগার্ডের যে একটা 5 সিস্টেমের যেটা ফায়ার ফিট আছে পানি সিস্টেমের, ওইটা সাগর থেকে পানি নিয়ে অলরেডি অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে। পানি বালি যে যা পারে সবাই অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে। অলরেডি 2টা রিসোর্ট একেবারে শেষ হয়ে গেছে। নামে তিনি একজন প্রধান শিক্ষক, আসল কাজ ছিল প্রভাব খাটিয়ে নিজের আখের গোছানো। রাজনৈতিক ছত্রছায়ায় ক্ষমতার দাপটে 16 বছরে বিদ্যালয়ের বিভিন্ন খাত থেকে কোটি কোটি টাকা করেছেন আত্মসাৎ, প্রমাণও মিলেছে তদন্তে। তবে অদৃশ্য কারণে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। বলছি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার হালিমা বেগম একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের কথা। গত 5 আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে 5 মাস বিদ্যালয়ে না আসলেও নিয়মিত তুলছেন ভাতা বেতন, জানিয়ে ক্ষুব্ধ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্টে বিস্তারিত। 2008 সালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার হালিমা বেগম একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন শরীফুল ইসলাম। তখন থেকেই ক্ষমতাসীন দলের রাজনৈতিক নেতাদের সাথে গড়ে তোলেন সখ্যতা। এরপর থেকে 16 বছর ধরে প্রভাব খাটিয়ে বিদ্যালয়ের ফান্ডের টাকা তছরূপ, ছাত্রছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়, সার্টিফিকেট বাবদ অর্থ আদায় সহ করেছেন নানা অনিয়ম। আত্মসাৎ করেছেন বিদ্যালয়ের কোটি কোটি টাকা। গত 5 আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে 5 মাস আসেননি বিদ্যালয়ে, তবে নিয়মিতই তুলছেন বেতন ভাতা। উনি আসলে স্কুলটাকে নিজের ব্যক্তিগত সম্পত্তি মনে করে নিয়েই উনি পরিচালনা করতেছিলেন। 5.5 লক্ষর অধিক টাকা তিনি বিভিন্ন সময় চেক সভাপতিকে সই করে নিয়ে আসে, মানে 4-5টা পাতা সই করে নিয়ে আসলো, এইভাবে টাকা তোলে। প্রধান শিক্ষক শফিকুল ইসলামের অনিয়মের বিরুদ্ধে শিক্ষা বোর্ডে বেশ কয়েকবার অভিযোগও দিয়েছেন শিক্ষকরা। হয়েছে তদন্ত, নির্দেশনাও এসেছে ব্যবস্থা নেওয়ার। তারপরও অদৃশ্য কারণে অভিযুক্ত এই শিক্ষকের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি স্থানীয় প্রশাসন, জানিয়ে ক্ষুব্ধ শিক্ষকেরা। জোর দাবি যে দ্রুত এই চিঠির আলোকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। অর্থনৈতিক যে প্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্ত করেছে এর একটা সুষ্ঠু সুরাহা আমরা চাই, অর্থাৎ বোর্ডের চিঠির আলোকে। তবে অভিযুক্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলামের দাবি, তার বিরুদ্ধে আনিত অভিযোগের কোনো সত্যতা মেলেনি তদন্তে। এসব অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত নন তিনি। ওই কমিটিতে যদি কোনো অভিযোগ থাকে তাহলে পরবর্তী পর্যালোচনা। আজ পর্যন্ত এরকম কোনো অডিট কমিটিতে আমার নামে কোনো অভিযোগ উত্থাপন হয়নি। তদন্তে অভিযোগ প্রমাণিত হলেও এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, তদন্ত সাপেক্ষেই তার বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। তার বিরুদ্ধে তদন্ত কমিটি হয়েছে এবং সেটা তদন্ত প্রতিবেদনও প্রেরণ করা হয়েছে এবং সেটার অলরেডি আরেকটা তদন্ত করার জন্য কিন্তু সহকারী কমিশনার ভূমিকা আহ্বায়ক করে জেলা থেকে কিন্তু একটা কমিটি করা আছে। তো যেহেতু কমিটি করা আছে সেটা তদন্ত হবে, সেই তদন্ত সাপেক্ষে সেই বিষয়গুলো উঠে আসবে। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাবে এমন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ প্রশ্নবিদ্ধ করে শিক্ষা ব্যবস্থাকে। তাই অভিযুক্ত এই শিক্ষকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি শিক্ষক ও স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। বাগেরহাটে অবৈধ স্থাপনার কারণে সময় বাড়িয়েও বিষখালী নদী পুনর্খনন শেষ করতে পারছে না পানি উন্নয়ন বোর্ড। অবৈধ দখলদারদের দাবি, নদীর জমি না বুঝেই ক্রয় করে বাড়িঘর করেছেন, তাই উচ্ছেদের আগে ক্ষতিপূরণ চান তারা। পানি উন্নয়ন বোর্ড বলছে শেষ নোটিশ দেওয়া হয়েছে, অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে উচ্ছেদ করে খনন কাজ চালিয়ে নেওয়া হবে। সহকর্মী এস সোহানের রিপোর্ট, জানাচ্ছেন সালমা জাহান। বাগেরহাটের মোড়লগঞ্জ ও কচুয়া উপজেলা দিয়ে বয়ে গেছেন বিষখালী নদী। দীর্ঘদিন খনন না করা ও অবৈধ দখলে মৃতপ্রায় নদীটি, ফলে পানির অভাবে ফসলি জমিতে সেচের সংকট দেখা দেয়। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকে নদী পাড়ের বাসিন্দারা। দুর্ভোগ লাঘবে 2019 সালে নদীটি পুনঃখননের প্রক্রিয়া শুরু হয়। দরপত্র আহ্বান শেষে 2023 সালে প্রায় 45 কোটি টাকা ব্যয়ে 24 কিলোমিটার নদী খননে আদেশ দেয় বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড। নির্ধারিত সময়ে অধিকাংশ জায়গা খনন করা হলেও দুই উপজেলার সীমান্তবর্তী রামচন্দ্রপুর ও সাগরকাঠি এলাকায় অবৈধ স্থাপনার কারণে খনন কাজ বাধাগ্রস্ত হচ্ছে। এতে মাত্র 1 কিলোমিটার খাল খননে আরো 6 মাস সময় বৃদ্ধি করা হয়। তবে সিএস রেকর্ড অনুযায়ী খাল খননের দাবি জানান স্থানীয় বাসিন্দারা। আমরা উপরস্থ
কর্মকর্তাদের এবং উপরস্থ যারা আছেন ওনাদের কাছে আমাদের দাবি যে আমাদের এই খাল খননে কোনো ধরনের কোনো বিঘ্ন তারা না ঘটায়। আমরা চাই যে সুন্দরভাবে এই খালটা যেভাবে কাটতে হয়, ওই ঘর যদিও থাকে তাদের যদি শিডিউলই থাকে যে ভাঙিয়ে দিতে হবে, ভাঙতে হবে। এদিকে অবৈধ দখলদাররা দাবি করেন সরকারি কোষাগারে জমির অনুকূলে খাজনা দেন তারা, উচ্ছেদের আগে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। নদী হবে জানি না, ঘর বানছি আমরা, সরকারের দলিল দিছে, রেকর্ডও দিছে, আমরা বাড়ি বিডিয়া বেচকে একটু আইয়ে যে পোতা রাখছি। এবারে আমরা একটা মসজিদ করছি, একটা ছোট রুম করছে, একটা কাঠের ঘর আছে, আর আমার 10টা দলিলের জমি সব খালি চলে যাচ্ছে। আমরা এই জমিটার খাজনা দিছি, রেকর্ড করছি, সবকিছুই করছি। নোটিশ প্রদান ও মাইকিং করার পরেও খনন কাজে বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান এই সহকারী প্রকৌশলী। সিএস ম্যাপ অনুযায়ী ডিমার্কেশনও করে দেওয়া হয়েছে তাদের এখানে, তারা বিভিন্নভাবে বাধা দিচ্ছে। এই বাধা দেওয়ার কারণে আমাদের কাজ এখন আমরা কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। দখলদাররা স্থাপনা না সরালে আইন অনুযায়ী উচ্ছেদ সম্পন্ন করা হবে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। কয়েকটি পরিবার আমাদের ওই নদী দখল করে আছে, তারা আমাদের খনন কাজে বাধা প্রদান করছে। উচ্ছেদ করতে পারলে আমরা সুন্দরভাবে খালটি নদীটি খনন করতে পারবো, এবং খনন করতে পারলে আমাদের যে নদী খননের উদ্দেশ্য সেটা অব্যাহত থাকবে। খনন সম্পন্ন হলে কচুয়া ও মোড়লগঞ্জের কৃষকদের মুখে আবারও হাসি ফুটবে, এমন প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি।